তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি একটা লোক মেক্সিকোর কোনো একটা জায়গায় একটা গর্ত করার সময় হিটলারের নাৎসি বাহিনীর পতাকাতে মোড়ানো একটা কিছু পেয়ে যায়। আর যখন সে পতাকাটা ওপেন করে তখন সে এটার মধ্যে একটা ছুরি পেয়ে যায়। তবে যখনই সে ছুরিটা টাচ করে তখনই অদ্ভুত রকমের একটা শক্তি এসে তার শরীরকে পুরোপুরি কন্ট্রোল করে ফেলে, মানে সে পুরোপুরি অন্য কারো বশে চলে যায়। আর এই জন্য সে নিজে নিজেই হাঁটা শুরু করে। তবে যখন সে হেঁটে রাস্তা ক্রস করার ট্রাই করছিল তখনই হাই স্পিডের একটা গাড়ি এসে তাকে ভয়ঙ্কর রকম করে অ্যাক্সিডেন্ট করে দেয়। যদিও এই অ্যাক্সিডেন্টে গাড়িটার 12টা বেজে গিয়েছিল, মানে গাড়িটা ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। তবে এই লোকটার শুধুমাত্র হাতের মধ্যেই একটা চিহ্নর ছাপ এসেছিল, মানে তার তেমন কোনো ক্ষতিই হয়নি, শুধুমাত্র হাতের মধ্যে একটা চিহ্ন আঁকা হয়েছিল। আর এই লোকটা সেখান থেকে এমন করে বেরিয়ে চলে যায় যেন এখানে তেমন কিছু হলোই না। তো এখান থেকে গল্প চলে আসে আমেরিকার লস অ্যাঞ্জেলেস শহরের মধ্যে। আমরা দেখতে পারি এখানে একজন মা যখন তার মেয়ের জন্য নাস্তা রেডি করে তার মেয়ের দরজাটা গিয়ে ওপেন করে তখন সে পুরোপুরি শক্ট হয়ে যায়। সে দেখতে পারে তার মেয়ে ভূতের মতো ছাদের মধ্যে উল্টো করে ঝুলছে। এটা দেখার পরে সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। আর তাদের মেয়েকে দ্রুত ঠিক করার জন্য তারা ফাদার হ্যান্সি নামের একটা লোককে ডেকে নিয়ে আসে। তবে ফাদার হ্যান্সি এগুলো দেখার পরে নিজেও পুরোপুরি শক্ট হয়ে যায়। আর সে বুঝতে পারে যে এই মেয়েকে ঠিক করার ক্ষমতা তার হাতে নেই। এই জন্য সে জন কনস্ট্যান্টিন নামের একজনকে ডেকে নিয়ে আসে। আসলে সে ছিল ভূতদেরকে ভাগানোতে পুরোপুরি এক্সপার্ট। আর সে যেই ক্লায়েন্টের সঙ্গে একবার কাজ শুরু করত সে তার ভূত না ভাগিয়ে কোনোভাবেই শান্ত হতো না। তারপর আমরা দেখতে পারি জন এখানে সিগারেট খেতে খেতে চলে আসে। আসলে জনের এই একটা বাজে অভ্যাস ছিল, সে সিগারেট খেত। এরপরে যখন জন সেই মেয়েটার রুমের মধ্যে যায় তখন সে প্রথমেই জানালা থেকে পর্দাগুলো সরিয়ে ফেলে যাতে করে সূর্যের আলো ভেতরে আসতে পারে। তবে এই ব্যাপারটার জন্য ভেতরে থাকা সেই মেয়েটার শরীরের মধ্যে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল। সে ব্যথায় চিৎকার চেঁচামেচি করছিল আর কোনো রকমে এখান থেকে ছুটে যাওয়ার ট্রাই করছিল। তবে কোনোভাবেই জন তাকে সেখান থেকে উঠতে দেয় না, বরং সে গরম কিছু একটা তার মাথার উপরে চেপে ধরে, মানে একটা কয়েনের মতো জিনিস আর কি। আর এইটার জন্য সেই মেয়েটা এত বেশি ব্যথা অনুভব করা শুরু করে যে সে পুরো ছটফট করা শুরু করে। আর তার মাও এই সমস্ত ব্যাপারগুলো কোনোভাবেই সহ্য করতে পারছিল না। তবে আমরা দেখতে পারি এই মেয়েটার ছটফটানো দেখেও জনের কিছু যায় আসছিল না। সে বরং কিছু মন্ত্র পড়ে বারবার করে তাকে ফু দিচ্ছিল। আর এই সমস্ত ব্যাপারগুলোতে একটু পরেই সেই মেয়েটা পুরোপুরিভাবে শান্ত হয়ে যায়, হয়তো সে বেহুশ হয়ে গিয়েছে এমন কিছু একটা। তবে যখনই জন তার কাছে কানটা নেওয়ার ট্রাই করে তখনই ভয়ঙ্কর কিছু একটা জনের উপরে আক্রমণ করার ট্রাই করে। এই জন্য জন কোনো রকমে নিজেকে সেভ করে সোজা তাকে জোরে একটা পাঞ্চ করে সেখান থেকে ভাগিয়ে দেওয়ার ট্রাই করে। তো এই সমস্ত ব্যাপারগুলো হয়ে যাওয়ার পরে জন এই ফ্যামিলিকে বলে একটা বিশাল বড় আয়না নিয়ে আসার জন্য। আর যখন তারা আয়নাটা নিয়ে আসে তখন তারা 3-4 জন মিলে সেই মেয়েটার উপরে আয়নাটাকে ধরার ট্রাই করে। আসলে জন চাইছিল এই আয়নাটার মাধ্যমে মেয়ের ভেতর থেকে ভূতটাকে বের করতে। আর এরপর আমরা দেখতে পারি সে জানালার গ্লাসগুলো ভেঙে নিচে থাকা তার সঙ্গী জ্যাসকে গাড়িটা একটু পেছনের দিকে নেওয়ার জন্য বলে। আর এরপর আমরা দেখতে পারি যখনই জন মেয়েটার থেকে ভূত সরানোর ট্রাই করছিল তখন এখানে সে সবাইকে সতর্ক করে দিয়ে প্রথমেই বলে দিয়েছিল যাতে করে কেউ ভুল করেও মেয়েটার দিকে তাকানোর ট্রাই না করে, মানে হয়তো তারা উপরের দিকে চেয়ে থাকবে নয়তো তারা চোখ বন্ধ করে রাখবে। তবে জন যখন সেই মেয়েটার ভূত ছাড়ানোর ট্রাই করছিল তখন জনের মানা করা সত্ত্বেও একজন সেই মেয়েটার দিকে তাকিয়েছিল, যেই জন্য হঠাৎই তার চুলগুলো সাদা হয়ে যায়। আর আমরা দেখতে পারি জনও এই ভূতটাকে কোনোভাবেই কাবু করতে পারছিল না, মানে এই ভূতটাকে কাবু করা তার জন্য অনেকটা কঠিন হয়ে যাচ্ছিল। তবে কোনো রকমেও তারপরে জন এই মেয়েটাকে আয়নার দিকে তাকাতে বাধ্য করিয়ে ফেলে, যেই জন্য ভূতটা তার শরীর থেকে বেরিয়ে সোজা আয়নার মধ্যে ঢুকে পড়ে। আর যখন এই ভূতটা আয়না থেকে বের হওয়ার ট্রাই করে তখন জন এই আয়নাটাকে যেই রশির সঙ্গে বেঁধেছিল সেই রশিটার মাধ্যমে টেনে জানালার কাছে নিয়ে যায়। আর একটু পরে জানালা থেকে নিচে ফেলে দিয়ে এই আয়নাটাকে কয়েক টুকরো করে ফেলে। আসলে যেহেতু ভূতটা আয়নার মধ্যেই ছিল এই জন্য আয়নার সঙ্গে সঙ্গে এখন ভূতটাও কয়েক টুকরো হয়ে গেছে। তখন এই সমস্ত কাজগুলো করার পরে যখন জন সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল তখন তার নজর পড়ে জিজাসকে মারা সেই ঐতিহাসিক চাকুটার একটা পেন্টিংয়ের উপরে। আর এটা দেখার পরে সে সেই পেন্টিংটা নিজের কাছে রেখে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে সে এই ব্যাপারটা জানতো না যে উপর থেকে একটা লোক কয়েন আঙ্গুলের মধ্যে ঘোরাতে ঘোরাতে শুধুমাত্র তার দিকেই নজর রাখছিল। যাই হোক, এখন যখন জন সেখান থেকে বেরিয়ে আসছিল তখন সে এই জিনিসটাই ক্যালকুলেট করে বের করার ট্রাই করছিল যে এই মেয়েটার শরীর থেকে ভূতটা বের করা এতটা কঠিন কেন তার জন্য লাগছিল। মানে সে এতদিন যতগুলো কাজ করেছিল সেগুলো খুবই সিম্পল ছিল, তবে আজকে তাকে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। যার মানে সে এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারে যে হয়তোবা সামনে বড় কিছু একটা হতে যাচ্ছে। আর তখন এদিকে আমরা দেখতে পারি অ্যাঞ্জেলা নামের একটা ডিটেকটিভকে, যে কিনা হসপিটালে ভর্তি ছিল। তবে মধ্যরাতে হঠাৎই তার ঘুম ভেঙে যায় আর সে ইজাবেল নামের একটা নামের শব্দ শুনতে পারে। এই জন্য সে সেই শব্দটাকে ফলো করা শুরু করে আর দৌড়াতে দৌড়াতে সোজা ছাদে চলে আসে। আর এখানে গিয়ে সে তার সমস্ত ব্যান্ডেজ ট্যান্ডেজ খুলে সোজা ছাদ থেকে নিচে লাফ দিয়ে পড়ে যায়। আর পরক্ষণেই অ্যাঞ্জেলা হঠাৎই লাফ দিয়ে ঘুম থেকে উঠে যায়। আর তখন সেই ব্যাপারটা বুঝতে পারে যে আসলে এটা একটা ভয়ঙ্কর স্বপ্ন ছিল। তো এরপর পরদিন সকালবেলা অ্যাঞ্জেলাকে একটা কেসের তদন্ত করার জন্য অফিসে ডাকা হয়। আর যখন সে অফিসে যায়
তখন সে শুনতে পারে কালকে রাতের বেলায় সে যেই স্বপ্নটা দেখেছে সেইটা আসলে তার যমজ বোন ইজাবেলার সাথে সত্যি সত্যি হয়েছে, মানে তার সাথে ঠিক এমনটাই কিছু একটা হয়েছে। আর এই সমস্ত ব্যাপারগুলোতে সে নিজেও পুরোপুরি শকড হয়ে যায়, কারণ তার বোন একজন মেন্টাল পেশেন্ট হিসেবে হসপিটালে অনেকদিন ধরেই ভর্তি ছিল। তবে সে এই ব্যাপারটা মানতে পারছিল না যে সে সুইসাইড করেছে। তার এই জিনিসটা বিশ্বাস ছিল যে তার বোনের সাথে উল্টাপাল্টা কিছু না কিছু তো একটা হয়েছেই। আর ঠিক সেই সময় আমরা দেখতে পারি মেক্সিকোতে ছুরি নিয়ে দৌড়ানো সেই লোকটা হঠাৎ করেই একটা বিশাল বড় জ্যাম করে সোজা বর্ডারই ক্রস করে ফেলে। আর যখন সে আমেরিকার মাটিতে পা দেয় তখন আস্তে আস্তে করে সমস্ত পশু পাখিগুলো মরে যাওয়া শুরু করে। আর তখন এদিকে আমরা দেখতে পারি জন হঠাৎ করেই রক্ত বমি করা শুরু করে। আর যখন সে ডক্টরের কাছে যায় তখন সে জানতে পারে তার সিগারেট খাওয়ার এই ভয়ঙ্কর অভ্যাসটা এখন তার জন্য ভয়ঙ্কর বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ তার লং ক্যান্সার হয়ে গেছে। আর এই জন্য ডাক্তার তাকে পরামর্শ দেয় দ্রুত সিগারেট ছেড়ে দেওয়ার জন্য। তো এখান থেকে বের হওয়ার পরে জনের সাথে মিট করতে তার পুরনো বন্ধু বেমেন চলে আসে। আসলে বেমেন তার জন্য কিছু যন্ত্রপাতি নিয়ে এসেছিল যেগুলো ভূত তাড়ানোর জন্য জন ইউজ করতে পারবে। এখানে একটা স্পেশাল বন্দুকও ছিল যেটার মধ্য থেকে ড্রাগনের নিঃশ্বাস বেরোতো। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে জন পুরোপুরি হ্যাপি হয়ে যায়। আর কথাবার্তার ফাঁকে সে সেই ভূত সম্পর্কেও তাকে বলা শুরু করে যে এই ভূতটা আজকে সকালবেলায় সে বের করেছে। সে তাকে বলে যে এই ভূতটা বের করা কিছুটা ডিফিকাল্ট ছিল, তাছাড়া সে মানুষের শরীরের মধ্যে ঢোকার ট্রাই করছিল, যেটা কিনা পুরোপুরি অসম্ভব, কারণ নর্মালি ভূতরা নিজেদের রূপ চেঞ্জ করে, কিন্তু এইটা একটু অন্যরকমই ছিল। আর এগুলো শোনার পরে বেমনও পুরোপুরি শক্ট হয়ে যায়। এই জন্য সে বলে আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে আমি তদন্ত করে দেখার ট্রাই করছি। এরপরে যখন জন একটা চার্চে চলে আসে তখন তার দেখা হয়ে যায় অ্যাঞ্জেলা নামের সেই ডিটেকটিভের সঙ্গে। আসলে অ্যাঞ্জেলা চার্চে এসেছিল ফাদারের সঙ্গে কথাবার্তা বলার জন্য, কারণ তার বোন কালকে যে মারা গিয়েছে সে চাইছিল তার বোনের শেষকৃত্য ক্যাথলিক ওয়েতে করতে। তবে ফাদার তাকে সরাসরি না করে দেয়, কারণ তার বোন সুইসাইড করে মারা গিয়েছিল, যেটা কিনা বিশাল বড় একটা পাপ। সো এই পাপীদেরকে কোনোভাবেই ফাদার ক্যাথলিক ওয়েতে সমাধা করতে চাইছিল না। এদিকে জন চলে আসে গেব্রিয়াল নামের একটা লোকের সঙ্গে কথাবার্তা বলার জন্য। আসলে এই লোকটা অর্ধেক এঞ্জেল ছিল আর অর্ধেক মানুষ ছিল, যাকে কিনা শুধুমাত্র স্পেশাল পাওয়ারওয়ালা কিছু মানুষই দেখতে পারতো, মানে তার এঞ্জেলওয়ালা সাইডটা। আর নর্মাল সবাই তাকে মানুষ হিসেবেই দেখতো। এখানে জন তাকে দেখার সঙ্গে সঙ্গেই বলে যে গডের সাথে একটু কথাবার্তা বলো না, আমার আয়ুটায়ু বাড়ানো যায় কিনা সেই ব্যাপারে। তবে গেব্রিয়াল এই ব্যাপারটা নিয়ে একটু হাসাহাসি করে তার কথাটাকে ইগনোরই করে দেয়। আর সে তাকে বলে যে তুমি তো এমনিতেই জাহান্নামে যাবে, হয়তো 5 বছর আগে যাবে নয়তো 5 বছর পরে যাবে, এতে করে আর কি যায় আসে। তবে তখন জন তাকে বলে যে আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করার জন্য এখন পর্যন্ত কতগুলো ভূতকে জাহান্নামের রাস্তা দেখিয়েছি, মানে তাদেরকে আমি মানুষ থেকে সেভ করেছি। গডের তো আমার ভালো ভালো কাজগুলোর দিকেও নজর দেওয়া উচিত, তোমরা আসলে কি যে করো না। তবে তখন গ্যাব্রিয়েল তাকে বলে যে আসলে তুমি তখনই মুক্তি পেতে পারবে, মানে তখনই তুমি স্বর্গে যেতে পারবে যখন তুমি তোমার পুরো আত্মাটা গডের জন্য স্যাক্রিফাইস করে দেবে। আর তাছাড়া তুমি যে ভূতগুলোকে তাড়িয়ে মানুষের সেবা করছো সেগুলো তো তুমি এমনি এমনি করছো না, সেগুলো তুমি তোমার নিজের স্বার্থের জন্যই করছো। এদিকে ফাদার হ্যানেসি খবরগুলোর উপরে হাত দিয়ে দিয়ে নিউজগুলো পড়ার ট্রাই করছিল। তবে তখনই সে ইজাবেলার মৃত্যুর খবরটা পেয়ে যায়। আর যখনই সে সেটার উপরে হাত দেয় তখন তার শরীর দিয়ে ঘাম বের হওয়া শুরু হয়ে যায়, মানে সে পুরো অস্বস্তির মধ্যে পড়ে যায়। আর তখন এদিকে আমরা দেখতে পারি ঠিক সেই সময়ই অ্যাঞ্জেলা তার বোন ইজাবেলার মৃত্যুর ভিডিওগুলো দেখছিল। আর এখানে ভালো করে লক্ষ্য করে সে এটা বুঝতে পারে যে মৃত্যুর আগে সে জনের নাম নিয়েছিল। তবে ঠিক সেই মুহূর্তেই তার ঘরের সমস্ত ফোনগুলো বাজা শুরু করে। তবে যখন সে ফোন পিক করে তখন ওই পাশ থেকে কেউ আর কিছু বলছিলই না। এদিকে আমরা দেখতে পারি মাঝ রাস্তায় জনের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গিয়েছে, মানে সে খুবই অসুস্থ বোধ করছিল। এই জন্য সে রাস্তার মধ্যেই বসে বমি করা শুরু করে। আর তখনই সে দেখতে পারে তার হাতের কাছে একটা পোকা চলে আসে। আর এই পোকাটা দেখতে দেখতে ভয়ঙ্কর একটা মনস্টারে কনভার্ট হয়ে সোজা তার উপরে আক্রমণই করে দেয়। আর এই আক্রমণটা এতটাই ভয়ঙ্কর ছিল যে তার কাছে যেই জাদুর বক্সটা ছিল, মানে ভূতকে আটকানোর যেই বক্সটা, সেটা তার থেকে অনেকটা দূরে গিয়ে ছিটকে পড়ে। এই জন্য জন কোনোভাবেই এই ভূতটাকে এখন আর কন্ট্রোল করতে পারছিল না। এই ভূতটা বারবার করে তার উপরে আক্রমণ করছিল আর তাকে পেটানোর ট্রাই করছিল। তবে জনও কোনো রকমে তার থেকে নিজেকে সেভ করার ট্রাই করছিল আর কোনো রকমে তাকে পিটিয়ে সে রাস্তার এই পারে আসার ট্রাই করে। আর ফাইনালি এই ভূতটাকে ফাঁকি দিয়ে সে তার সেই জাদুর বক্সটাও নিয়ে নেয়, মানে যেটা দিয়ে সে ভূত তাড়ায় আর কি। আর এরপরে সে একটা টেকনিকের ইউজ করে এই ভূতটাকে একটা গাড়ির সামনে নিয়ে আসে, যে জন্য যখনই গাড়ির সাথে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায় তখন সেই ভূতের সেখানেই মৃত্যু হয়ে যায়। তো এখান থেকে জন আর চ্যাস সোজা চলে আসে মিডনাইট ক্লাবের মধ্যে, যেখানে কিনা শুধুমাত্র সুপার ন্যাচারাল পাওয়ারওয়ালা মানুষজনই এসে পার্টি করতো। এই জন্য শুধুমাত্র সেখানে জনকেই ঢুকতে দেওয়া হয়। চ্যাসের যেহেতু কোনো পাওয়ার নেই এই জন্য তাকে বাইরেই থাকতে হয়। এখানে জন যখন ঢুকে তখন যে দেখতে পারে সবাই পার্টি করছিল। তবে জন তাদের সবাইকে ইগনোর করে সোজা একটা রুমের মধ্যে চলে আসে, যেখানে সে এসে এই ক্লাবের মালিক পাপা মিডনাইটের সঙ্গে মিট করে। আসলে আমরা জানতে পারি মিডনাইট নিজেও একজন তান্ত্রিক। তবে এই স্বর্গ আর নরকের লড়াইয়ের মধ্যে মিডনাইট কারো পক্ষই নিতে চায় না, সে মাঝখানের অবস্থানেই থাকতে চায়।
এরপরে জন তাকে সেই ভয়ঙ্কর মনস্টারটা সম্পর্কে বলে যেটা একটু আগেই তার উপরে আক্রমণ করেছিল। তবে মিডনাইট কোনোভাবে এটাকে মানতে চাইছিল না, কারণ তার মতে সেই ভয়ঙ্কর মনস্টারগুলো মানে ভূত পিশাচগুলো কোনোভাবেই পৃথিবীতে আসতেই পারবে না, কারণ এটা নিয়মের পরিপন্থী। তবে তখন আমরা দেখতে পারি এই রুমের মধ্যে বেলথেজার চলে আসে। আসলে বেলথেজার নিজে ছিল একজন ভয়ঙ্কর মনস্টার, মানে সে ছিল একটা রাক্ষস যে কিনা খারাপ মানুষের পক্ষে ফাইট করত। আর আমরা দেখতে পারি এখানে সে জনকে নানানভাবে উস্কানোর ট্রাই করে, আর এই উস্কানোর সময় সে তার হাতের উপরে একটা কয়েন নিয়ে খেলা করার ট্রাই করছিল, যেটা কিনা জনের একেবারেই পছন্দ হয় না। এই জন্য জন তার সঙ্গে মারামারির পর্যায়ে চলে যায় আর তাকে উল্টাপাল্টা অনেক কিছু বলা শুরু করে। তবে তখন আবার মিডনাইট তাদের দুজনকে শান্ত করার ট্রাই করে। তবে তখনই জনের অবস্থা আরও বেশি খারাপ হয়ে যায়, সে জোরে জোরে কাশি দেওয়া শুরু করে। এই জন্য সে দ্রুত সেই রুম থেকে বেরিয়ে অন্য জায়গায় চলে যায়। এরপরে রাতের বেলায় ডিটেকটিভ অ্যাঞ্জেলা জনের সাথে মিট করতে চলে আসে। আসলে সে জনের সাথে কথাবার্তা বলে এই জিনিসটা বের করার ট্রাই করছিল যে আসলে তার বোনের মৃত্যুর পেছনে কার হাত আছে, কারণ সে বিশ্বাস করছিল তার বোন কোনোদিনও সুইসাইড করতে পারে না, তার বোনকে খুন করা হয়েছে। তবে জন তার কোনো গল্পই শুনতে চাইছিল না, আর তার কথাবার্তাগুলো শোনার পরে সে খুব বেশি একটা পাত্তাও দিচ্ছিল না। তবে এই কথাবার্তার মাঝখানে হঠাৎই জন নোটিস করে যে অ্যাঞ্জেলাকে কোনো একটা ভয়ঙ্কর আত্মা ফলো করছিল। আর এই সমস্ত ব্যাপারগুলোর জন্য সে দৌড়ে অ্যাঞ্জেলার কাছে চলে আসে। আর এই সমস্ত ঘটনাগুলোকে এক জায়গায় করে সেই ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারে যে ইজাবেলের মৃত্যুর পেছনেও কোনো না কোনো রহস্য তো অবশ্যই আছে, আর নয়তো বা এই আত্মাগুলো কেনই বা তাকে ফলো করবে। তবে জনের কাছ থেকে এই ভূত প্রেতের গল্প শোনার পরে অ্যাঞ্জেলা এগুলো সিরিয়াসলি কোনোভাবেই নিচ্ছিল না, কারণ সে এগুলো কোনোভাবেই বিশ্বাসই করছিল না। তবে তখনই হঠাৎ করেই তাদের চারপাশের সমস্ত লাইটগুলো বন্ধ হয়ে যায় আর অদ্ভুত রকমের আওয়াজ আসা শুরু হয়ে যায়। কিছু ভূত তো অ্যাঞ্জেলার উপরে আক্রমণ করারও ট্রাই করছিল। তবে তখনই জন তার পকেট থেকে একটা কাপড় বের করে আর সেই কাপড়টা সমস্ত ভূতদের সামনে পুড়িয়ে ফেলে, যেই জন্য সেটা যন্ত্রণা সহ্য করতে না পেরে সমস্ত ভূতরা সেখান থেকে পালিয়ে যায়। আর তখন এক ঝলক অ্যাঞ্জেলা ওই ব্যাপারটা দেখতে পারে, এই জন্য অ্যাঞ্জেলা প্রচণ্ড ভয় পেয়ে যায়। আর তখন জন তাকে ব্যাপারটা ক্লিয়ার করে বলার ট্রাই করে যে এই সমস্ত ভূতগুলো আসলে তোমাকে ফলো করছিল, এগুলো আমার পেছনে আসছিল না। আর এরপরে অ্যাঞ্জেলার সাথে কথাবার্তা বলে জন তার বোনের কেসটাকে সলভ করার জন্য, মানে ইজাবেলের কেসটাকে আরও ভালো করে বোঝার জন্য সে নিজে নরকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তো এরপরে জন অ্যাঞ্জেলার সঙ্গে সোজা তার রুমের মধ্যে চলে আসে আর এখানে তার পালতু বিড়ালটাকে নিয়ে একটা বালতির মধ্যে তার দুইটা পাকেই ভিজিয়ে ফেলে। আর এরপর সে অ্যাঞ্জেলাকে ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য বলে। আর যখন অ্যাঞ্জেলা ঘর থেকে বেরিয়ে যায় তখন সে বিড়ালের চোখের মধ্যে দেখে এমন করে একটা কানেকশন বানানোর ট্রাই করে যেই জন্য ওই পৃথিবীর সময়টাই পুরোপুরি স্লো হয়ে যায়। আর একটু পরেই আমরা দেখতে পারি হঠাৎ করেই জন সোজা নরকে চলে আসে। আমরা দেখতে পারি যখন সে নরকে হাঁটছিল তখন এখানে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর মনস্টার এবং বড় বড় নরপিশাচরা ছিল। আর জন নিজের সেফটির জন্য কিছু হোলি ওয়াটার তার হাতে নিয়ে এসেছিল। আর এখানে সমস্ত ভয়ঙ্কর মনস্টারদেরকে ইগনোর করে সে শুধু ইজাবেলকেই খুঁজে বের করার ট্রাই করছিল। আর অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে ফাইনালি সে ইজাবেলকে পেয়েও যায়। আর ঠিক আগের মতোই, মানে পৃথিবীর মতোই, ইজাবেল এইবারও লাভ দেওয়ার আগে জনের নামটা নেয়। আর এরপর তার হাত থেকে মেডিকেল ট্যাগটাকে খুলে সোজা সে নিচে লাভ দেয়। আর এই জন্য জনও দৌড়ে ইজাবেলের কাছ পর্যন্ত পৌঁছানোর ট্রাই করে। তবে ততক্ষণে কিছু মনস্টার তাকে ফলো করা শুরু করে দিয়েছিল। তবে জন কোনো রকমের সমস্ত মনস্টারদেরকে ফাঁকি দিয়ে ইজাবেলের সেই মেডিকেল সেলটাকে ধরে ফেলে। আর এরপর সে তার শরীরের মধ্যে সেই হোলি ওয়াটারগুলো ছিটিয়ে দিয়ে সোজা সেখান থেকে আবারও পৃথিবীতে ব্যাক করে। তবে তখন তার শরীর দিয়ে শুধু ধোঁয়া আর ধোঁয়া বেরোচ্ছিল, মানে গরমের মধ্যে বেশিক্ষণ থাকার জন্য যেমনটা হয় আর কি। তবে তখন এখানে অ্যাঞ্জেলা চলে আসে আর জন তার বোনের মেডিকেল ট্যাগটা তার হাতে ধরিয়ে দিয়ে বলে যে তোমার বোন নিজের ইচ্ছাতেই এই কাজটা করেছে, এই জন্য তাকে নরকে পাঠানো হয়েছে। এদিকে হ্যানেসি কোনো রকমের লুকিয়ে ইজাবেলের লাশটা দেখার জন্য চলে আসে। সে গার্ডদের ফাঁকি দিয়ে মুদ্রা ঘরের মধ্যে চলে আসে। আর যখন সে ইজাবেলের লাশটাকে ভালো করে চেক করছিল, মানে সে এইটা বের করার ট্রাই করছিল কোনো সমস্যা আছে কিনা, তখন সে সেই চিহ্নটা দেখতে পারে, যেটা দেখার পরে সে প্রচণ্ড ভয় পেয়ে যায় আর সে সোজা নিচেই পড়ে যায়। আর এই ভয়টাকে দূর করার জন্য সে তার পকেট থেকে মদ বের করে খাওয়ার ট্রাই করে। তবে বোতল থেকে একটা ফোঁটা মদও পড়ছিল না। তখনই পেছন থেকে একটা গার্ড চলে আসে আর তাকে দেখে ফেলে, এই জন্য সে তাকে আটকানোর ট্রাই করে। তবে কোনো রকমের গার্ডকে ফাঁকি দিয়ে সে দৌড়ে বাইরে চলে আসে। সে গিয়ে একটা দোকানে আশ্রয় নেয়। সেই দোকানে গিয়ে এখান থেকে মদ খাওয়ার ট্রাই করে, তবে একটা বোতল থেকেও একটা ফোঁটা বেরোচ্ছিল না। আর এই জন্য সে কয়েকটা বোতল ভেঙেও ফেলে। একটু পরে আমরা দেখতে পারি হেনেসির নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, সে একেবারে মৃত্যুর দ্বার প্রান্তে চলে আসছিল। আর তখন আমরা দেখতে পারি এখানে বেলতেজারও চলে আসে, যে কিনা হ্যানেসিকে এমন মৃত্যুর অবস্থায় দেখতে পেয়ে প্রচণ্ড মজা নিচ্ছিল। আসলে সেই হ্যানেসিকে এইরকম ভ্রমের মধ্যে ফেলেছিল। আসলে হ্যানেসির মনে হচ্ছিল যে বোতল থেকে একটা ফোঁটাও নিচে পড়ছে না। অন্যদিকে হ্যানেসি মদ খেতে খেতে গলা পর্যন্ত খেয়ে ফেলেছিল।
এদিকে জন অ্যাঞ্জেলাকে তার জীবন সম্পর্কে ক্লিয়ার করে সমস্ত ব্যাপারগুলো বলে। সে বলে যে ছোটবেলা থেকেই সে ভূত পেত দেখতে পেত, তবে তখন সেই ব্যাপারগুলোতে বিশ্বাস করতো না। সে প্রচণ্ড ভয়ের মধ্যে চলে গিয়েছিল, যে জন্য একটা সময় তো তার ফ্যামিলি তাকে মেন্টাল হসপিটালেও ভর্তি করিয়ে দিয়েছিল। আর সেখানে তার উপরে এত ভয়ঙ্কর রকম টর্চার করা হয়েছে যেগুলো সে কোনোভাবে সহ্যই করতে পারছিল না। আর একটা পর্যায়ে তো সে নিজেকে স্যাক্রিফাইস করারই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল, মানে সে 2 মিনিট ধরে লাশও হয়ে গিয়েছিল। তবে ডক্টররা কোনো রকমে অনেক চেষ্টার পরে তাকে আবারও জীবিত করেছিল। আর পরবর্তীতে সেই জিনিসগুলো ক্লিয়ারলি বুঝে গিয়েছিল যে এতদিন ধরে সে যে জিনিসগুলো দেখতো সেই সমস্ত ব্যাপারগুলো আসলে সত্যি ছিল, মানে বাস্তবে সে ভূত প্রেতকে দেখতে পেত। তার কাছে সুপার ন্যাচারাল একটা পাওয়ার আছে। এই জন্য সে তখন থেকেই ভূতদের পেছনে লেগে গিয়েছিল আর সমস্ত ব্যাপারগুলোকে ঠিক করার সিদ্ধান্ত নিয়েছিল। সে এই জিনিসটাও জানতো যে সে জীবনে যতই পাপ করেছে সেগুলোর জন্য তার আত্মা অবশ্যই জাহান্নামে যাবে। এই জন্য সে তখন থেকেই ভূতপ্রেতদেরকে মানুষদের থেকে ছাড়িয়ে তাদেরকে নরকের রাস্তায় পাঠিয়ে দেয়, যাতে করে তার পাপ একটু কমে যায় আর সে নিজে হ্যাভেনের দিকে যেতে পারে। এখানে সে অ্যাঞ্জেলাকে বলে যে আসলে স্বর্গ আর নরকের মাঝখানে একটা দেয়াল দেয়া হয়েছে, যেই জন্যই গ্যাব্রিয়েলের মতো অ্যাঞ্জেল এবং বেলথেজারের মতো ভয়ঙ্কর শয়তান বানানো হয়েছে, যারা অর্ধেক মানুষ আর অর্ধেক অ্যাঞ্জেল। আর এই মানুষগুলোই মানুষের ব্রেনগুলোকে চেঞ্জ করে তাদেরকে এগুলো ভাবতে বাধ্য করায় যে আসলে তারা খারাপ রাস্তায় যাবে নাকি তারা ভালো রাস্তায় যাবে। দুইজন দুই রকম করে ট্রাই করে, আত্মা যেই রাস্তায় যাবে তাকে সেই দিকেই পাঠানো হবে। আর তখনই অ্যাঞ্জেলার কাছে একটা কল চলে আসে আর সে জানতে পারে হ্যানিসের মৃত্যু হয়ে গেছে। এটা শোনার সঙ্গে সঙ্গেই তারা দুজন সেই স্পটে চলে আসে। এখানে এসে জন যখনই হ্যানিসিকে ভালো করে চেক করে তখন সে তার হাতের মধ্যে একটা স্পট পেয়ে যায়, মানে একটা চিহ্নর মতো পেয়ে যায়, যেই চিহ্নটা আমরা ইজাবেলের হাতে দেখতে পেয়েছিলাম আর সেই মেক্সিকান লোকটার হাতে দেখতে পেয়েছিলাম। আসলে হ্যানিসি মৃত্যুর আগ মুহূর্তে স্পেশালি জনের জন্য এই চিহ্নটা তার হাতের মধ্যে এঁকে দিয়ে গিয়েছিল। এই জন্য জন একটা রুমালের মাধ্যমে হুবাহু এটার একটা ডুপ্লিকেট কপি বানায় আর সেটাকে বিম্যানকে পাঠিয়ে দেয় পরীক্ষা করার জন্য। তো এরপর জন আর অ্যাঞ্জেলা চলে আসে সেই রুমের মধ্যে, যেই রুমের মধ্যে ইজাবেলা মেন্টাল হসপিটালে ছিল। আর এখানে আসার সঙ্গে সঙ্গে জনের মাথায় কিছু একটা চলে আসে। এই জন্য সে অ্যাঞ্জেলাকে বলা শুরু করে যে যাতে করে সেই জিনিসগুলো মনে করে যে তার বোন তার জন্য কোনো মেসেজ দিয়ে গিয়েছিল কিনা। মানে সে বারবার করে তাকে ফোর্স করছিল যাতে করে সে এটা মনে করার ট্রাই করে। তবে অনেক চেষ্টা করার পরেও অ্যাঞ্জেলা কিছুই মনে করতে পারছিল না। এই জন্য জনের মাথা প্রচণ্ড গরম হয়ে যায় আর সে তাকে বারবার করে ফোর্স দেয়ারই ট্রাই করছিল। আর অনেকক্ষণ চিন্তাভাবনা করার পরে ফাইনালি অ্যাঞ্জেলার এটা মনে পড়ে যে ছোটবেলায় সে এবং তার বোন স্পেশাল একটা ওয়েতে কথাবার্তা বলতো। এই জন্য যখনই সে গ্লাসের উপরে তার মুখ থেকে ভাব দেয় তখন সে দেখতে পারে তার বোন গ্লাসের উপরে তার জন্য একটা মেসেজ লিখেছিল, যেখানে লেখা ছিল গরিন্থিয়াস 17। আর যখন এটা সম্পর্কে আরও একটু জানার জন্য তারা বিমনকে এই শব্দটা জানায়, তখন বিমন তাদেরকে বলছিল যে স্বর্গের যেই বাইবেল আছে আর নরকের যেই বাইবেল আছে সেখানে নরকের বাইবেলের মধ্যে অনেক বেশি শব্দ আছে, যেখানের একটা শব্দই হচ্ছে গরিন্থিয়ান 17। আর এই শব্দটা ইউজ করা হয় শয়তানের ছেলে ম্যামন্থিয়াসকে কোট করার জন্য, যে কিনা মানুষের উপরে এই ভয়ঙ্কর পরিণতির জন্য দায়ী, মানে মানুষের উপরে কালো ছায়া সেই ফেলেছিল। আর হ্যানেসের হাতে তারা যে চিহ্নটা পেয়েছিল সেই চিহ্নটাও এই শয়তানেরই ছিল। আসলে সে চাইছিল তার বাবার থেকে সমস্ত কর্তৃত্ব ছিনিয়ে নিয়ে সে নিজেই রাজা হয়ে উঠতে। আর যদি সে একবার এমনটা করতে পারে তাহলে সে পুরো পৃথিবীতে একাই রাজত্ব করতে পারবে। তবে এমনটা করতে হলে তার একটা স্পেশাল পার্সনের দরকার হবে, যেই পার্সন মানুষ হওয়ার সঙ্গে সঙ্গে তার কাছে স্পেশাল কিছু পাওয়ারও থাকবে। তবে তখনই উইমেন ফিল করতে পারে তার দিকে কেউ আসলে আসছে। আর যখন সে ভালো করে দেখা ট্রাই করে তখন তার চোখ দিয়ে পোকামাকড় বের হওয়া শুরু হয়ে যায়। আর যতক্ষণে জন আর অ্যাঞ্জেলা এই পর্যন্ত দৌড়ে আসতো ততক্ষণে অনেকটা দেরি হয়ে গিয়েছিল, মানে বিমনের মৃত্যু হয়ে গিয়েছে। আর তখন এদিকে আমরা দেখতে পারি মেক্সিকো থেকে পালিয়ে আসা সেই লোকটা, মানে যার হাতে ছুরি ছিল, সে এখান থেকে একটা গাড়ি চুরি করে সোজা লস অ্যাঞ্জেলেসের দিকে যাওয়া শুরু করেছে। এদিকে অ্যাঞ্জেলা জনকে বলে যে ছোটবেলা থেকে সে আর তার বোন ইজাবেল তারা দুজনেই ভূত পেটকে দেখতে পেত, মানে ঠিক জনের মতোই। তবে এগুলোতে তারা খুবই বিরক্ত হয়েছিল আর এগুলোতে তারা কোনোভাবে বিশ্বাসও করতে চাইছিল না। আর একটা সময় যখন এগুলোতে বিরক্ত হয়ে তার বাবা মা ইজাবেলকে মেন্টাল হসপিটালে পাঠিয়ে দিয়েছিল, তখন অ্যাঞ্জেলা নিজেকে সেভ করার জন্য এই সমস্ত ব্যাপারগুলোকে ইগনোর করা শুরু করেছিল। মানে সে এমন একটা ভাব নিয়েছিল যেন সেই ভূত পেট দেখতে পায় না। আর যখন সে অনেকদিন ধরে এই ব্যাপারগুলোকে ইগনোর করছিল তখন একটা সময় হঠাৎ করেই তার চোখের সামনে থেকে এগুলো গায়েব হয়ে গিয়েছিল, মানে এখন আর সে চাইলেও দেখতে পারছিল না। এই জন্য সে জনের কাছে রিকোয়েস্ট করে যাতে করে জন তাকে এগুলো আবারও দেখতে সাহায্য করে। এখন জন অ্যাঞ্জেলাকে সাহায্য করার জন্য তার কথায় পুরোপুরি বিশ্বাস করে তাকে একটা বাথটবের কাছে নিয়ে যায়। আর এখানে তাকে পানির মধ্যে শুইয়ে দিয়ে সোজা পানির মধ্যে ডুবিয়েই ধরে। আর একটু পরে যখনই অ্যাঞ্জেলা ছটফট করে তার নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দেয় তখন হঠাৎ করে সে আবারও জ্ঞান ফিরে পেয়ে যায়। মানে এখন সে পরিষ্কার সমস্ত ব্যাপারগুলো দেখছিল। আর তখন আমরা দেখতে পারি সময় অনেকটা স্লো হয়ে গিয়েছিল। আর কিছুক্ষণ পরে অ্যাঞ্জেলা হঠাৎই লাফ দিয়ে উপরে চলে আসে। আর নরকে গিয়ে তার পাওয়ারটাকে ফেরত আনার জন্য তার জন্য এতটুকু সময় যথেষ্ট ছিল।
তো এখন পাওয়ার ফেরত পাওয়ার পরেই অ্যাঞ্জেলার মাথার মধ্যে কিছু একটা ক্লিক করে, এই জন্য সে দৌড়ে ভিমনের রুমের মধ্যে চলে আসে। আর এখানে সে একটা কয়েন পেয়ে যায়, যেই কয়েনটা আসলে বেলতেজারের কয়েন। এদিকে যখন বেলতেজার তার অফিসের মধ্যে দাঁড়িয়ে আয়নায় তার চেহারা দেখছিল, তখন হঠাৎ এই ড্রাগনের নিঃশ্বাস দিয়ে তার উপরে আক্রমণ করা হয়। আর তখনই আমরা দেখতে পারি জন মধ্যে এসে তার উপরে পবিত্র পানি ছুঁড়ে মারে, যেই জন্য তার চেহারাটা পোড়া শুরু করে। আর এরপরেই তাদের দুজনের মধ্যে ভয়ঙ্কর মারামারি শুরু হয়ে যায়। যদিও বেলতেজার জনকে আচ্ছা রকম ধোলাই করার ট্রাই করছিল, তবে জন কোনো রকমে তাকে আদমরা করে সোজা গিয়ে তার উপরে বসে পড়ে। আর এরপর সে বাইবেল নিয়ে তাকে থ্রেট করা শুরু করে। আর এই জন্য বেলতেজারও প্রচণ্ড ভয় পেয়ে তাকে সমস্ত সত্যিগুলো বলা শুরু করে। সে তাকে বলে যে আসলে নোম্যান মানে সেই শয়তানের ছেলে যদি পৃথিবীতে আসতে চায়, তাহলে তার সেই ছুরিটার দরকার পড়বে, যেটার নাম হচ্ছে স্পিয়ার অফ ডেস্টিনি। তবে তখনই এখানে অ্যাঞ্জেলা চলে আসে, যাকে দেখার পরে বেলতেজার আবারও হাসা শুরু করে। এই জন্য জন প্রচণ্ড রাগ করে তাকে আবারও ধোলাই করে। আর সে তাকে বলে যে আসলে অ্যাঞ্জেলাই ছিল তাদের আসল টার্গেট, যাকে জন নিজের ইচ্ছাতে বা অনিচ্ছাতেই তাদের সামনে এনে হাজির করেছে। আর এগুলো শোনার পরে জন সেখান থেকে দ্রুত বেরিয়ে যাওয়ার ট্রাই করে, তবে যাওয়ার আগে সে ড্রাগনের নিঃশ্বাস দিয়ে বেলতেজারের উপরে আরও একবার আক্রমণ করে দেয়। এখন এখান থেকে বের হওয়ার পরে অ্যাঞ্জেলা এই জিনিসটা ক্লিয়ারলি বুঝে গিয়েছিল যে আসলে তার বোন ইজাবেল সুইসাইড এই জন্য করেছিল কারণ সে পৃথিবীকে সেভ করতে চাইছিল। সে চাইছিল না যে ভয়ঙ্কর সেই মনস্টারকে পৃথিবীতে আনার জন্য কোনো শয়তান তাকে ইউজ করুক, এই জন্যই সে সুইসাইড করে নিজের জীবনটাকে ত্যাগ করেছিল। এখন যেহেতু তার বোনের মৃত্যু হয়ে গেছে, এই জন্য সমস্ত মনস্টাররা এখন তাকে টার্গেট করছে, মানে তারা চাইছে তার মাধ্যমে সেই শয়তানকে পৃথিবীতে ডেকে আনতে। আর যখনই সেই সমস্ত কথাবার্তাগুলো বলছিল, তখনই সে অদ্ভুত রকম কিছু ফিল করা শুরু করে। আর হঠাৎ করেই কয়েকটা দেয়াল ফুটো করে কোনো একটা অদ্ভুত শক্তি তাকে টেনে কোনো একটা জায়গায় নিয়ে যায়। যদিও জন তাকে সেভ করার জন্য তার পেছন পেছন দৌড়ানো শুরু করে, তবে যতক্ষণে সে বিল্ডিংয়ের শেষ মাথায় চলে আসে, ততক্ষণে অ্যাঞ্জেলাকে নিয়ে সেই শক্তি অনেকটাই দূরে চলে গিয়েছিল, মানে সে হাওয়ার মধ্যে তাকে উড়িয়ে নিয়ে চলে গিয়েছিল। এই জন্য জন প্রচণ্ড মাথা গরম করে সোজা ক্লাবে চলে আসে, আর সে সবাইকে গান পয়েন্ট করে এখানে একটা চেয়ারের দাবি করে। তবে আমরা দেখতে পারি মিডনাইট তাকে থামানোর জন্য জাদুর ব্যবহার করা শুরু করে, যেই জন্য জন প্রচণ্ড যন্ত্রণায় চিৎকার চেঁচামেচি করা শুরু করছিল। তবে সে মিডনাইটকে বুঝিয়েও বলে যে এখন আর কেউই নিয়মের পালন করছে না। আর যখন সে সমস্ত ডিটেলই তাকে বলে, তখন মিডনাইট তাকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। তো এরপর তারা দুজন একটা স্টোর রুমে চলে আসে, আর এখানে ফাঁসির আসামিদের মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য যে চেয়ারটা আছে সেটাকে তারা ইউজ করার সিদ্ধান্ত নেয়। আমরা দেখতে পারি এটার উপরে জন তার পা ভিজিয়ে বসে পড়ে। আর একটু পরে যখনই মিডনাইট জনকে কারেন্ট দিয়ে ভয়ঙ্কর একটা শক দেয়, তখন এই শকের প্রভাবের জন্য জন ব্যথায় পুরো চিৎকার চেঁচামেচি করা শুরু করে। তবে এই শকের জন্য সে সমস্ত ব্যাপারগুলো দেখাও শুরু করে, মানে শুরু থেকে এখন পর্যন্ত কি হয়েছে সমস্ত ব্যাপারগুলো তার চোখের সামনে স্পষ্ট হয়ে যায়। সে দেখতে পারে সেই লোকটা গর্ত করার সময় সেই ছুরিটা পেয়েছিল, সেটা নিয়ে সে আমেরিকাতে চলে এসেছিল। আর সে যাচ্ছিল সেই হসপিটালের দিকে, যেই হসপিটালে কিনা অলরেডি অনেকগুলো ভয়ঙ্কর মনস্টার তার জন্য ওয়েট করছিল, মানে ভূতপ্রেতরা অলরেডি সেখানে আস্তানা গেড়ে বসেছিল। একটা ভূত তার উপরে আক্রমণ করারও ট্রাই করে, তবে মিডনাইট কোনো রকমে তার জাদুর মাধ্যমে তাকে আবারও সেখান থেকে সরিয়ে ফেলে। আর এদিকে আমরা দেখতে পারি চেস তার বুদ্ধির ইউজ করে কিছু স্পেশাল বুলেট বানায়, আর সে এমন একটা প্ল্যানিং করে যেটা শোনার পরে জনও পুরোপুরি শকড হয়ে যায়। এদিকে অ্যাঞ্জেলাকে সেই হসপিটালে এনে সোজা পুলের মধ্যে ফেলা হয়। অ্যাঞ্জেলা পুলের মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে গুলি বের করে সেই লোকটাকে শ্যুট করা শুরু করে। আসলে তার সামনাসামনি করতে হচ্ছিল সেই মেক্সিকান লোকটাকে, যে কিনা অলরেডি সেই হসপিটালে পৌঁছে গিয়েছিল। তবে যতই অ্যাঞ্জেলা তার উপরে গোলাগুলি করছিল, কোনোভাবেই এটার কোনো ইফেক্ট তার উপরে পড়ছিল না। উল্টো সে অ্যাঞ্জেলাকে টেনে পুলের মধ্যে এনে সোজা পানির মধ্যে ডুবিয়ে মেরে ফেলার ট্রাই করে। তবে ততক্ষণে এদিকে জন আর চেসও হসপিটালের মধ্যে চলে আসে, আর চেস তার বুদ্ধির ইউজ করে পানির ট্যাঙ্কির মধ্যে কিছু পবিত্র পানি আর একটা ক্রসও মিলিয়ে দেয়। আর অন্যদিকে জন চলে আসে সেই রুমের মধ্যে, যেই রুমের মধ্যে সমস্ত ভয়ঙ্কর আত্মারা উপস্থিত ছিল। এরপর সে ফায়ার অ্যালার্মের কাছে আগুন ধরিয়ে সোজা ফায়ার অ্যালার্মটা অ্যাক্টিভেট করে দেয়। এই জন্য সমস্ত আত্মাদের উপরে পবিত্র পানি পড়া শুরু করে, যেই জন্য তাদের শরীরের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে যায়, আর তারা ভয়ঙ্করভাবে চিৎকার চেঁচামেচি শুরু করে, আর তাদের শক্তিও অনেকটা কমে গিয়েছিল। আর এই সুযোগের ইউজ করেই জন তাদের উপরে ফায়ার করে এক এক করে তাদেরকে মারা শুরু করে। তবে অনেকগুলোকে মারার পরে ফাইনালি তার বন্দুকের গুলি শেষ হয়ে যায়, যেই জন্য সবাই মিলে তার উপরে যখনই আক্রমণ করতে যাচ্ছিল, তখন চেস তাকে সাহায্য করতে চলে আসে। এরপরে জন আর চেস অ্যাঞ্জেলাকে প্রত্যেকটা ফ্লোরে খোঁজা শুরু করে। আমরা দেখতে পারি অ্যাঞ্জেলাকে তখন ছাদের উপরে পুলের মধ্যে সেই লোকটা ডুবিয়ে মারার ট্রাই করছিল। আর যখনই অ্যাঞ্জেলা সোজা নরকে চলে আসে, তখন তার দেখা হয়ে যায় ম্যামনের সঙ্গে, যে কিনা বারবার করে তার নামটাই নিচ্ছিল। আর এদিকে যখন জন আর চেস তাকে খুঁজতে খুঁজতে ফাইনালি পুলের কাছে চলে আসে, তখন এখানে তারা মেক্সিকান সেই লোকটার লাশ পেয়ে যায়। আর একটু পরে তারা অ্যাঞ্জেলাকেও পেয়ে যায়, যে কিনা তখন অন্য কারো বসে ছিল।
তবে এত কিছুর পরেও জন অ্যাঞ্জেলাকে মারতে কোনোভাবেই রাজি হচ্ছিল না। সে তাকে ঠিক করার জন্য মন্ত্র পড়া শুরু করে, তবে অ্যাঞ্জেলা তাকে ধরে সোজা পানির মধ্যে ডুবিয়ে মেরে ফেলার ট্রাই করে। আর যতক্ষণে সে তাকে একেবারে মেরেই ফেলতো তার আগেই মাঝখানে চেস চলে আসে। আর এরপর তারা দুজন মিলে অ্যাঞ্জেলাকে কোনো রকমে পুল থেকে টেনে বাইরে বের করে তাকে ফ্লোরের উপরে সোজা করে শুইয়ে দেয়। এখন জন যেই মন্ত্র পড়ছিল সেটার জন্য তারা হালকা পাতলা লাভ তো পাচ্ছিল, কারণ ম্যামন অ্যাঞ্জেলার শরীরের মধ্য থেকে তার পেট দিয়ে বেরিয়ে যাওয়ার ট্রাই করছিল। আর একটু পরে যখন তারা দুজন মিলে মন্ত্র পড়া শুরু করে তখন হঠাৎ এই সমস্ত ব্যাপারটা ঠান্ডা হয়ে যায়। তাদের মনে হচ্ছিল যে হয়তোবা ম্যামন এখন এখান থেকে চলে গিয়েছে। তবে পরের সেকেন্ডেই চেসকে কেউ একজন ধরে সোজা ছাদের মধ্যে নিয়ে আছাড় মারে। আর যখনই চেস নিচে পড়ে তখন 1 সেকেন্ডের মধ্যেই তার মৃত্যু হয়ে যায়। আর এই ব্যাপারটাতে জনের মাথা প্রচণ্ড গরম হয়ে যায়। এই জন্য সে তার 2টা হাতকে এক জায়গায় করে একটা মন্ত্র পড়া শুরু করে। আসলে এই মন্ত্রটা খুবই স্পেশাল পাওয়ারফুল একটা মন্ত্র ছিল, যেটা বললে যেই কোনো শক্তি তার সামনে দেখা দিতে বাধ্য হতো। এই জন্য যখনই সে এই মন্ত্রটা পড়ে তখন তার সামনে গ্যাব্রিয়েল চলে আসে। গ্যাব্রিয়েল তার উপরে আক্রমণ করে তাকে বলে যে আমি হচ্ছে সেই ব্যক্তি যে কিনা ম্যামনকে এখানে আনতে সাহায্য করছিলাম। আসলে ম্যামনকে যখন আমি এখানে আনবো তখন পাপের সংখ্যা অনেকটা বেড়ে যাবে, আর যখন কেউ পাপী হয় তখন সে পাপ থেকে মুক্তির জন্য প্রায়শ্চিত্ত করার সিদ্ধান্ত নেয়। এই জন্যই আমি ম্যামনকে এখানে আনতে চাইছিলাম, যাতে করে পাপের সংখ্যা পৃথিবীতে বেড়ে যায় আর খুব কম মানুষই নরক থেকে স্বর্গে যেতে পারে। এরপরে গ্যাব্রিয়েল জনকে ধরে দূরে ছিটকে ফেলে দেয়, যে জন্য জনের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে যায়। আর এরপরে গ্যাব্রিয়েল সোজা অ্যাঞ্জেলার কাছে গিয়ে আবারও ম্যামনকে জীবিত করার ট্রাই করে। তবে অন্যদিকে জন বারবার করে গডের কাছে প্রে করছিল যাতে করে কোনো রকমে গড তাকে সাহায্য করে। আর তখনই হঠাৎ করে সময় পুরোপুরি স্টপ হয়ে যায়। আর এরপরেই তার সামনে লুসিফার চলে আসে। আসলে জন ছিল এমন একটা আত্মা যাকে নেয়ার জন্য স্পেশালি লুসিফার এসেছে। তবে যখন সে জনের সাথে কথাবার্তা বলে তখন সে গ্যাব্রিয়েলের প্ল্যান সম্পর্কে জানতে পারে। আর যখন সে দেয়াল ফটো করে ভালো করে চেক করে তখন জনের কথার উপরে তার বিশ্বাসও চলে আসে। এই জন্য সে সময়কে পুরোপুরি স্টপ করে অ্যাঞ্জেলাকে সেভ করার জন্য দ্রুত তার ছুরির নিচ থেকে অ্যাঞ্জেলাকে নিয়ে আসে, যাতে করে আবার সময় স্টেবল হবে। তখন গ্যাব্রিয়েলের ছুরিটা যাতে অ্যাঞ্জেলার জায়গায় সোজা ফ্লোরের মধ্যে ঢুকে পড়ে। আর এরপরে যখন সময় স্টেবল হয় তখন ঠিক এমনটাই হয়। আর তখন লুসিফার গ্যাব্রিয়েলকে এই জিনিসটা ক্লিয়ার করে বলে দেয় যে সে যা চাইবে, যেমন চাইবে, সে চাইলেই তেমনটা করতে পারবে না, কারণ এই দুনিয়াটা আসলে তার। আর এইটা শোনার পরেই গ্যাব্রিয়েল তার উপরে আক্রমণ করার ট্রাই করে। তবে এইবার কোনো রকমে সে কিছু করতে পারছিল না, কারণ তার মধ্যে আর কোনো পাওয়ারই ছিল না, কারণ গড তাকে ছেড়ে দিয়েছিল। গড আসলে তার থেকে তার সমস্ত পাওয়ার নিয়ে নিয়েছিল। এই জন্য লুসিফার ম্যামনকে এখান থেকে বের করে আবারও নরকের মধ্যে নিয়ে ফেলে দেয়। আর গ্যাব্রিয়েলের 2টা পাকাকেই পুরোপুরি পুড়িয়ে দিয়ে সোজা তাকেও ডিস্ট্রয় করিয়ে দেয়া হয়, কারণ সেও এখন নরকে যাওয়ার জন্য ফুলি রেডি ছিল, কারণ সে তার কথা কোনোভাবেই ফলো করেনি। তো এরপরে লুসিফার জনকে জিজ্ঞেস করে যে ম্যামের সম্পর্কে আমাকে খবর দেওয়ার জন্য তুমি যেই পুরস্কারটা পাবে সেই পুরস্কার হিসেবে কি তুমি তোমার লাইফটাকে এক্সটেন্ড করতে চাইবে? তখন জন তাকে সরাসরি না করে দেয়। সে বলে যে আমার লাইফ এক্সটেন্ড করার দরকার নেই, তুমি শুধু এটার পুরস্কার হিসেবে ইজাবেলের আত্মাটাকে স্বর্গে পাঠিয়ে দাও। আর আমরা দেখতে পারি লুসিফার ঠিক এমনটাই করে। সে কিছু মন্ত্রতন্ত্র পড়ে ইজাবেলের আত্মাটাকে সোজা স্বর্গে পাঠিয়ে দেয়। আর এরপর ফাইনালি সে জনকে নিয়ে যাওয়ার ট্রাই করে, কারণ জনকে এখন সে নরকে নিয়ে ফেলবে। তবে যখন সে জনকে টেনে এখান থেকে নিয়ে যাওয়ার ট্রাই করছিল তখন হঠাৎই কোনো একটা শক্তি দূর থেকে তাকে টেনে ধরেছিল, মানে সে কোনোভাবেই জনকে নিয়ে যেতে পারছিল না। আর এতে করে লুসিফার এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারে যে আসলে জন যেই ভালো কাজগুলো করেছে এই ভালো কাজগুলোর জন্য তার পাপের প্রায়শ্চিত্ত হয়ে গেছে। এখন সে চাইলেও তাকে নরকে নিতে পারবে না, কারণ এখন তার আত্মা স্বর্গে যাওয়ার জন্য ফুললি রেডি। আর এরপরে যখনই জনের আত্মাটা স্বর্গের দিকে যাওয়া শুরু করে তখন এইটা লুসিফার কোনোভাবেই সহ্য করতে পারছিল না, কারণ সে তার ফেভারিট আত্মাকে কোনোভাবেই হাতছাড়া করতে চাইছিল না। এই জন্য সে গিয়ে সোজা জনের বুকের মধ্যে হাত ঢুকিয়ে তার শরীর থেকে ক্যান্সার বের করে ফেলে, যে জন্য সে আবারও জীবিত হয়ে যায় আর তার জীবনটা আরও একটু এক্সটেন্ড হয়ে যায়, মানে পাপ করার জন্য সে আরও কিছু সময় পেয়ে যায়। এখন জীবিত হওয়ার সঙ্গে সঙ্গেই জন দৌড়ে অ্যাঞ্জেলার কাছে চলে আসে আর এখানে সে সেই ছুরিটা পেয়ে যায়। আর এরপর সে অ্যাঞ্জেলাকে জিজ্ঞেস করে তার কী অবস্থা, কারণ অ্যাঞ্জেলা অনেকটাই আহত হয়ে গিয়েছিল। তবে সে দেখতে পারে অ্যাঞ্জেলাও পুরোপুরি সুস্থ ছিল আর সে তো নিজেও ভালো হয়ে গিয়েছে। এরপর তারা দেখতে পারে গ্যাব্রিয়েলও এখন পর্যন্ত জীবিত ছিল, তবে এখন সে পুরোপুরি মানুষ হয়ে গিয়েছিল, মানে তার অ্যাঞ্জেলাওয়ালা পার্টটা পুরোপুরি গায়েব হয়ে গিয়েছিল। আর জনের মতে এইটাই ছিল তার জন্য সবচেয়ে বড় শাস্তি। আর এমন একটা ইন্টারেস্টিং পয়েন্টে এই পুরো মুভিটা এখানেই শেষ হয়ে যায়।